আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বিদ্যালয়ের সামনে জল জমে পাঁচিল পড়ে গেছে রাস্তার পাশে স্কুল। সাপের উৎপাত, জীবনের ঝুঁকি নিয়ে চলে স্কুল। সন্তানদের সুরক্ষার দাবিতে পান্ডুয়ার জায়ের হাটতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের। রীতিমতন কোম্পানি করে টাকার বিনিময়ে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট করার অভিযোগ আনলেন অর্জুন সিংহ ছাত্র পরিষদের নেতার নামে। প্যান্ডেল স্টেশন সংলগ্ন রেলের উচ্ছেদকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রেলের কর্মীরা পঞ্চায়েতের জমিতে এলে বুঝে নেব, হুমকি পাল্টা প্রশ্ন বিজেপির। মোবাইল আসক্তির হাত থেকে ছোট ছোট শিশুদের দূরে রাখতে হুগলির সোমরাবাজার এলাকায় 4 যুবকের অভিনব উদ্যোগ, মাঠমুখী শৈশব। আসছি বিস্তারিত খবরে। বিদ্যালয়ের সামনে জল জমে থাকে, পাঁচিলটাও পড়ে গিয়েছে দীর্ঘদিন। টিনের চাল থেকে জল পড়ে, সাপের উৎপাত। সন্তানদের সুরক্ষা দিতে স্কুল সংস্কারের দাবিতে রাস্তা অবরোধে সামিল পান্ডুয়া জায়ের অঞ্চলের বাসিন্দারা। বিদ্যালয়ের সামনে জল জমে থাকে, পাঁচিলটাও পড়ে গিয়েছে দীর্ঘদিন। টিনের চাল দিয়ে জল পড়ে, সাপের উৎপাত আছে। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বিভিন্ন প্রচার সভা, মিছিল ও সাংবাদিক সম্মেলনে যতই উন্নয়নের কথা জাহির করুক না কেন, বর্তমানে বাস্তব চিত্রটা অন্যরকম। এরকমই অভিযোগ করছেন পান্ডুয়ার জায়ের নারিকেল সন্ডা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকারা। এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক, অভিভাবিকাদের দাবি, দীর্ঘ 5 বছর ধরে স্কুলের ভগ্ন পাঁচিল এবং নিকাশি ব্যবস্থার জন্য স্থানীয় পঞ্চায়েত, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সহ নানান জায়গায় দরবার করেও কোনো সুফল না মেলাতে রাজ্যের উচ্চ পদাধিকারী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তিদের এই প্রাথমিক বিদ্যালয়ের দুরবস্থার দিক নজরে আনতে এদিন পান্ডুয়ার জায়ের হাটতলা মোড় 23 নম্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্কুল বন্ধ করে ওই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সহ ছাত্রছাত্রীদের অভিভাবক, অভিভাবিকা এবং স্থানীয় মানুষজন। বিক্ষোভরত প্রত্যেকেরই দাবি, অবিলম্বে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি বলছেন সরকারের এই উদাসীনতার অভিযোগ করে গ্রামবাসী থেকে অভিভাবক, অভিভাবিকারা? শুনুন। স্কুলটা পরিষ্কার ভাবে হোক, রাস্তাঘাটগুলো ঠিকঠাক হোক, আমাদের ছেলেমেয়েরা যেন পড়তে পারে, কোনো কিছু অসুবিধা যেন না হয়। এমন প্রধান যে কোনো কিছু গাগরচাই করছে না। কিসের প্রধান হয়েছে? ভোট নেওয়ার সময় বাড়িতে বাড়িতে আসবে, আর কোনো কাজের সময় এসে সামনে দাঁড়ায় না। আর কোনো কিছু আমাদের ব্যবস্থা করে না, কোনো কিছু জিনিস দেখে না, কোনো ছেলে মেয়ের প্রতিষ্ঠান নেয় না, কোনো বাড়ি ঘর ধরে প্রতিষ্ঠান নেয় না, কোনো রাস্তাঘাটের প্রতিষ্ঠান নেয় না। তাহলে কিসের প্রধান? কোনো প্রধান থাকা থেকে না থাকাই অন্য প্রধান বাড়িতে দিই। অবরোধ করার একটা কারণ, আমাদের এখানে আসছে 5 বছর ধরে আমাদের যে প্রাইমারি নাইকেশানের প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় 5 বছর ধরে তার কোনো সংস্কার চলছে না। মানে তৈরি স্কুল, আজকে তার পাঁচিল ভেঙে যাচ্ছে, আজকে তার ড্রেন ব্যবস্থা নেই, ড্রেনে পাঁচিল মানে জমি ফমি বুড়ে গিয়ে আজকে মানে স্কুলের ভেতরে পানি জমে যাচ্ছে। তার জন্য কি বাচ্চা মানে ছেলেরা আজকে স্কুলে আসতে পারছে না। কোথাও স্কুল এলেও মানে ওই পানির মধ্যে পড়ে যাচ্ছে, পড়ে যাওয়ার পর গিয়ে তার শরীর অসুস্থ হচ্ছে, কোথায় সাপের বাসা হচ্ছে, কোথায় ব্যাঙের বাসা হচ্ছে। আজকে এর জন্য আমরা প্রথম গ্রাম সদস্য থেকে স্টার্ট করে গ্রাম সদস্য, পঞ্চায়েত, থানা, বিডিও, এসডি অফিস সবাইকে জানানো হয়েছে, কিন্তু তারা আজকে এই 5 বছরের মধ্যে কোনো উদ্যোগ নেয়নি। তার জন্য আমরা যদি মুখের কথা না হয়, তার জন্য আমরা লিখিতও জানিয়েছি
আমরা এবং আমাদের গ্রাম জনগণ থেকে, গ্রামের সাধারণ সদস্য থেকে, মানে স্কুলে স্টুডেন্ট, মানে তার অভিভাবকদের থেকে সবাই কাছে সই নিয়ে লিখিতপত্র জমা দিয়েছি। রাস্তা অবরোধ করে বিক্ষোভে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিরা। বিক্ষোভকারীরা ঘটনাস্থলে ভিডিওকে এসে সমস্যার সমাধানের কথা দিতে হবে ও সমস্যার সমাধানে সচেষ্ট হতে হবে এই মর্মে দাবিও করেন। বলা হচ্ছে এই সমস্যার কথা তুলে ধরে ওই প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুনুন। 4 থেকে 5 বছর প্রায় 2019 সালের পর থেকে, তো 2019 সালের পর থেকে এই পাঁচিলটা ভেঙে যায়। পাঁচিলটা ভাঙার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচিলটা, আর এই যে দেখছেন পিছনে কত জল জমে আছে, এটা তাও কম দেখছেন। এই বছরই আমরা মাটি ফেলেছি, গ্রামবাসী এবং স্কুল কর্তৃপক্ষ মিলে নিজস্ব টাকা খরচ করে কিছু মাটি ফেলেছে, তাই এত কম জল দেখা যাচ্ছে। নাহলে এখানে ডোবা হয়ে থাকে, বাচ্চারা যেতে পারে না, পায়খানা বাথরুম ইউজ করতে পারে না, পড়ে যায়, কাচার খায়, এতটা জল। এবার আপনারা বুঝতেই পারছেন মশার উপদ্রব, বিভিন্ন জীবাণু, বর্ষাকাল, আর পাঁচিল তো নেই, রাস্তা সামনেই পাকা রাস্তা, যখন তখন বাচ্চারা যদি বেরিয়ে যায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, সবসময় ভয়ে থাকি আমরা। আর এই নিয়ে বহুবার বিভিন্ন দপ্তরে, পঞ্চায়েত থেকে আরম্ভ করে আমাদের যে এসআই অফিসেও আমি অনেকবার এই দেখুন আমি পাঠিয়েছি, তার রিসিভ কপি আছে। বিডিও অফিসেও আমি অনেকবার পাঠিয়েছি, সেই 2020 সালের পর থেকেই আছে, সেই কপি আমার কাছে সমস্ত কিছু আছে, এবং রেজুলেশন করে ফটো সমেত আমি এই কপি পাঠিয়েছি, তাতেও কোনো হয়নি। বিগত বছর আগস্ট মাসে, অর্থাৎ 2024-এর আগস্টে জয়েন্ট বিডিও স্যার এলেন, এসে এখানে সবাই এইভাবেই সেবারে আন্দোলন হয়েছিল, কিন্তু সেটা স্কুলে করেছিল গ্রামবাসীর আন্দোলন। তো স্কুলে সৌরভ ঘোষ ও অরিন্দম যশের রিপোর্ট, LMCL নিউজ। ভাটপাড়া রায়বাহাদুর রোডের পাম্পুতলায় পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তর 24 পরগনার ভাটপাড়া থানার রায়বাহাদুর রোডের পাম্পুতলায় রেলের পুকুর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার বেলায় স্থানীয়রা ওই পুকুর পাড়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। ভাটপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ডুবছিল, ডুবে যাচ্ছিল। হ্যাঁ, ডুবে যাচ্ছিল। আমি ওই পার দিয়ে আস্তে আস্তে না দম তোড়ে দিলাম, তাও বার করলাম ওইখান দিয়ে। মানে চান করতে গিয়ে ডুবে যাচ্ছে? চান করতে। কখন দেখেছো? এই 30-35 মিনিট হবে। কোন দিক দিয়ে নেমেছিল? ওইখান দিয়ে নেমেছিল, মানে এই ঘাটের নামটা? ঘাটে দিয়ে নেমে এইভাবে এইদিকে চলে আসলো। জায়গার নামটা কি? রায়বাহাদুর রোড। তুমি কি এখানেই ছিলে তখন? হ্যাঁ, আমি ও পারে বসেছিলাম। লোকালে কি করছিল তুমি? বসেছিলাম, এমনি হাওয়া খাচ্ছিলাম গরম। ওই গাছে তোলা। বডি ভাসছে, আমি দেখলাম বুড়োটা ঢুকলো ওইখানে চান করতে করতে, হঠাৎ ভেসে গেল। আচ্ছা আচ্ছা। ওইখান দিয়ে আমি দৌড়িয়ে আসলাম, আমরা 4-5 জন ছিলাম, দৌড়িয়ে আসলাম। তখন বার করলাম, তখন আঙুল নড়ছিল, তখন তুললাম উপরে, তখন ডেট করে। চেনা লাগছে? না, চেনা নেই। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। বেশ কয়েকদিন ধরে রাজন্না হালদারের আচরণে বিতর্ক। এবার মুখ খুললেন তার ঘনিষ্ঠ বন্ধু চুঁচুড়া তৃণমূল ছাত্র পরিষদের এক নেত্রী। রাজন্নার বিরুদ্ধে তারই ঘনিষ্ঠের এই সরব হওয়া নিয়ে নিঃসন্দেহে পরিস্থিতিকে আরো ঘনীভূত করলো। যে দলেও যে জায়গাটা হঠাৎ করেও পেয়েছিল, সেই জায়গাটা থেকে হঠাৎ করে আবার মানে হঠাৎ করে উত্থান, হঠাৎ করে পতন, মানে উত্থানটাও খুব সুন্দরভাবে নিতে পেরেছে, কিন্তু পতনটাও তো নিতে পারছে না। উত্থানটা যখন নিয়েছিল, ওর এটা ভাবা উচিত ছিল, ও নিজের মুখেই স্বীকার করেছে ও 2019 সালে ছাত্র পরিষদ জয়েন করে। ওর এটা বোঝা উচিত ছিল 2019-এর আগে বহু মেয়ে এরকম আছে যারা ছাত্র পরিষদ করেছে বা যারা দল করছে, তারা কিন্তু সবাই ওই 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পায়নি, ও পেয়েছে। ও এটাকেই হয়তো একটা বিশাল কিছু ভেবে ফেলেছিল, যে এটা থেকে ওর একটা বিশাল রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক জায়গা হয়তো ওকে দল দেবে। সেটা যখন ও পায়নি বা পাচ্ছে না, তার জন্যই আমার মনে হয় এই ধরনের কথা। দেখুন, আমরা যেটা চাই, আমি কিন্তু মনোজিৎ মিশ্রার মতন ছেলেদের কখনোই দল, আমরা এবং কোনো সুস্থ মস্তিষ্ক মহিলাই এটাকে সাপোর্ট করবেন। আমিও বলছি এটা বিচারের মধ্যে পড়ছে, যেটা আইন এবং আদালত সমস্ত কিছু নিরিখে যেটা প্রমাণ হবে মনোজিতের মতো ছেলেরা যে এই নোংরা ঘটনা করে থাকে, তাতে আমার মনে হয় না যে আমাদের দলও মনোজিতকে সাপোর্ট করবে। এবং এটা একটা বড় কথা যে বিভিন্ন বিরোধী দল, যেটা আমি বিরোধী দলের কথা বলছি, যে মনোজিৎ তৃণমূলের ছেলে, বিভিন্ন নেতার সাথে ছবি দেখাচ্ছে, এটা কিন্তু মানতে হবে বা বলতে হবে যে মনোজিৎ কিন্তু আগেই নোংরা কাজটা করেছে, তারপরে ওকে তৃণমূল কংগ্রেস এই জায়গাটা দিয়েছে, সেটা কিন্তু নয়। আগে ওকে মনোজিৎকে এরকম জায়গা দেওয়া হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরে সে এই কাজটা করেছে। সুতরাং এই ক্ল্যারিফিকেশনটা মনে হয় প্রত্যেকটা বিরোধী দলের কাছে থাকা উচিত, যে অন্যায় যে করে এবং যে অন্যায় সহ্য করে, দুটোর কিন্তু একই সমান গ্রহণযোগ্যতা মানুষের কাছে। যে আমার মনে হয় যে যেই বলুক, শুধু রাজন্না না,
এই মনোজিৎদের যারা সাপোর্ট করছে তারাও অন্যায় করছে, আর মনোজিৎ থেকেও সাপোর্ট করছে না প্রথমত আমাদের দল থেকে। এবং আমাদের দলের একাংশ নেতৃত্বরা বলেছেন এই মুহূর্তে মনোজিৎ কোনো ক্ষমতা বা কোনো দায়িত্বে নেই, এটা সঠিক তথ্য। ইভেন আমরাও এরকম অনেক সিচুয়েশন হয়েছে রাত্রি 12টার পরে হসপিটাল বলুন বা আমাদের দলেরই কোনো কর্মীর কোনো অসহযোগিতা হয়েছে, আমরা সহযোগিতা করার জন্য সকলে এগিয়ে গিয়েছি। আমাদের তো কোনোদিন মানে পশ্চিমবাংলায় কেন, আমি আমার শহরেও প্রচণ্ড সেফ ফিল করি, বাংলাতেও ফিল করি। তার জন্য এই মুহূর্তে এই কথাগুলো বলা মানে ঘোলা জলে মাছ ধরা এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে আজকে হয়তো এই কথাটাও বলছে। আমার যেটা মনে হচ্ছে, মানে আমি সরাসরি ওর দিকে কোনো তোপ দিচ্ছি না, কিন্তু 2023-এর পরে ও 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার পর থেকেই নাকি আমাদের দলের একাংশ ওর প্রতি একটা ঈর্ষা, তার থেকেই নাকি এই ধরনের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ওকে হেনস্থা করেছে। তো 2023 সালের 21শে জুলাই, তারপরে 2024 সালের 21শে জুলাই, আর এই 2025 সালে 21শে জুলাই আমাদের খুব সামনেই। তো এতদিন সময় লাগলো কেন রাজন্যার এটা বলতে, যে ওর ছবি নাকি কলেজের সিনিয়র দাদারা, এই মনোজিৎরাই জুনিয়র ছেলেদেরকে ডেকে ডেকে দেখাতো যে এই দেখ তোদের উক্তি নেত্রী, মানে ওর কনভারসেশন অনুযায়ী আমি বলছি। তো ও জানতো কারা করছে, ও ওয়েট করলো কেন? আজকে যদি সেদিনই ও এটা প্রোটেস্ট করতো, তো তাহলে আজকে তো মনোজিৎ মানে এই যে কাজটা করলো এত অব্দি জলটা নাও গড়াতে পারতো। গণপতি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার নাম করে সেই প্যাডে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ডের জন্য টাকা ধার্য করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ ওঠে ব্যারাকপুর তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে। অভিযোগ করেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরে তৃণমূল ছাত্র পরিষদ নেতা হিসেবে পরিচিত শ্যামনগরের বাসিন্দা শুভরঞ্জন সিং। এই শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে গণপতি এন্টারপ্রাইজের নামে একটি সংস্থার নাম করে সেই প্যাডে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এছাড়াও পাসপোর্ট ভেরিফিকেশন ক্লিয়ারেন্সের জন্য টাকা ধার্য করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন কি রেড চার্ট ফিক্সড আছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি, এই চাকরির জন্য, এই ওই চাকরির জন্য, ওই স্কুলের চাকরির জন্য, এই পুলিশ ইন্সপেক্টরের জন্য, এই পুলিশ ট্রান্সফারের জন্য, এই সব কিছু ফিক্স আছে এখানে অফিসিয়ালি। এখান থেকে তারপরে সেখান থেকে 75% চলে যায় দিদিমণি কাছে, ভাইপো কাছে, তারপরে 25% মধ্যে ভাগ হয়। কিন্তু কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের লোক আছে যাদের কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্টস, সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো, আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, এই অসল অপরাধীকেই ধরতে পারছে না। যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি, আমাদের ব্যারাকপুরে 6 লাভ হয়ে গেছে। আপনি যদি বীজপুর থেকে দেখেন তো আপনারা জানেন 4 নম্বর ওয়ার্ডে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানিরা ওখানে ঢুকে পড়ে আছে। যদিও এই বিষয়ে শ্যামনগরের গাঙ্গুলিপাড়ায় শুভরঞ্জনের বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। তার মা কৃষ্ণা সিং বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সঠিকভাবে তদন্ত করুন। কি সঠিকভাবে তদন্ত? যেগুলো করছে অর্জুন সিং বাঘের বাচ্চা বলে, উনি একটা তৃণাঙ্কু ভট্টাচার্যের একটা ছোট্ট কর্মীর সাথে লড়াই করছে। আমি এই নিয়ে বলতে পারবো না কার রিলেকশন নেই। তৃণাঙ্কুর পিছনে হাত দিয়ে বসেছিল, এখন আমার ছেলের পিছনে ও বলে বাঘের বাচ্চা বলে। আর কিছু বলতে পারি না, সঠিক তদন্ত করুন, তারপরে তদন্ত করে যেইগুলো করছে অর্জুন সিং করছে এইসব উল্টো পাল্টা কাজ করছে। আপনারা আগে সঠিক তদন্ত করুন, আমি এখানে আর কিছু বলতে চাই না। তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভর প্রসঙ্গে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এ বিষয়ে তার কিছু জানা নেই, তবে অর্জুন সিং এর যে অভিযোগ তুলেছে ও তো নিজেই চিটিংবাজ, চিট করে ভাটপাড়া পৌরসভার টাকা আত্মসাৎ করেছে, তার কথা কোনো ভিত্তি নেই। প্রথম কথা, এই ব্যাপারে আমার কাছে কোনো জানকারি নেই, আমি কিছুই জানি না এই বিষয়ে, আপনি আমাকে বলছেন। আর একটা জিনিস জানতে হবে,
যে পোস্ট কে করলো, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যে নিজে একটা বড় চিটার। হি হিমসেলফ ইজ দ্য ওয়ান অফ দি বিগেস্ট চিটার অফ দিস এরিয়া। পশ্চিমবাংলায় যদি চিটারের লিস্ট তৈরি করা হয় তাহলে সেখানে 1 আর 2 নম্বরের মধ্যে উনি চলে যাবেন। আমি বলবো 1 নম্বরে। যে ব্যাংকের কাগজ ফ্রড করে, যে ভাটপাড়া পৌরসভার কাগজ ফ্রড করে লোন তুলতে পারে, টাকা নিতে পারে, নিজের জামাইয়ের নামে এখনও টাকা নিয়ে বসে আছে, তার মতন বড় চিটার আর কে হতে পারে? সাধারণ পাবলিকের টাকা, সেই টাকা পর্যন্ত চিট করে বসে আছে। বিভিন্ন লোককে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে। তার আঙ্গপাঙ্গ সাকরের যারা আছে তাদেরও দেখবেন বহু দুর্নীতি আছে। তারা কয়েক কোটি কোটি টাকা তুলে নিয়েছে, কাউকে গাড়ি বার করে দেবে, কাউকে কিছু বার করে দেবে। তো ওই প্রাক্তন সাংসদের কথার কোনো মানে কি বলা যায়, মানে আমি টুইট দেখিনি, আমি ওনার টুইটও দেখি না, কারণ আমি জানি ওনার টুইটটা ওরকমই জালি। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেলের উচ্ছেদকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রেলের কর্মীরা পঞ্চায়েতের জমিতে এলে বুঝে নেব, হুমকি পাল্টা প্রশ্ন বিজেপির। মোবাইল আসক্তির হাত থেকে ছোট ছোট শিশুদের দূরে রাখতে হুগলি সোমরাবাজার এলাকায় 4 যুবকের অভিনব উদ্যোগ মাঠমুখী শৈশব। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে ব্যারাকপুরের মনিরামপুরে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এখন কেন্দ্র হচ্ছে কি কোন সে তো অন্য রাজ্যকে তিনি কম্পারেটলি অ্যানালাইসলে বুঝবেন। ভারতবর্ষগুলো যাচ্ছে এগুলো উঠাচ্ছি মন্ত্রী মুক্তি হোক একশো আন্দোলনে প্রথিলাম কি সবাই জানি তো পড়েছি। তো এখন পশ্চিমবঙ্গের প্রধান ফার্স্টকে ছত্তিশগড়, তাহলে কি হচ্ছে? অন্যরা তো এগিয়ে যাচ্ছে, যারা খারাপ স্টুডেন্ট তারা ভালো পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে, আপনি পারছেন না, তার মানে পশ্চিমবঙ্গের মধ্যে দোষটা আছে। পশ্চিমবঙ্গের মন্ত্রীদের আগে বেরোতে হবে, মন্ত্রী হতে হবে। মন্ত্রী তো হয়নি, পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রীর নাম আপনি বাইরে বেরিয়ে জিজ্ঞেস করুন, কেউ বলতে পারবে না, কেউ চেনে না। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্ট দিয়ে কাজ হবে না, আগে মন্ত্রীর মতো মন্ত্রী হতে হবে। ড্রোন উদ্বোধন নয়, ড্রোন এই আপনারা যে ড্রোনটি দেখলেন জায়ান্ট একটা ড্রোন, এই ড্রোন প্রায় 70 কেজি মাছ এক জায়গা থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় রাখতে পারে 7 কিলোমিটার লম্বা পথে, এবং
একে ওড়ানোর জন্য বা ব্যবহারের জন্য আমরা আমাদের এই সিপ্রির তরফ থেকে ভারতীয় যে নাগর উন্নয়ন প্রাধিকরণ আছে তার সাথে নগর উন্নয়ন প্রাধিকারকের কাছে আবেদন করা হয়েছে। পারমিশন নিতে হবে, রুট তৈরি হতে হবে, এগুলো তৈরি হওয়ার পর এর ব্যবহার শুরু হবে। ৮,৫০০ ভোটে পিছিয়ে চুঁচুড়া বিধানসভার আসন যে কোনো কারণেই হোক পুরনো তৃণমূল কর্মী সমর্থকরা বিমুখ হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সেই সমস্ত কর্মীরা আবার দলে স্বমহিমায় কাজ করুক। দলনেত্রীর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে চুঁচুড়ায় শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে পুরনো কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন। নো আইডেন্টিটি নো ভোট, এই দাবিতে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দশক আগে আন্দোলন করেছিলেন। তৎসময় তার অনুগামী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন। সেই অভিযান আন্দোলনে কয়েকজন দলীয় কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। আর তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত দলীয় কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ দিবস পালন করে আসছেন কলকাতার ধর্মতলায় ২১শে জুলাই। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ২১শে জুলাই শহীদ তর্পণ দিবস করেন কলকাতার ধর্মতলাতে। এবছরও ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ তর্পণ দিবসকে সফল করার লক্ষ্যে রাজ্য জুড়ে দলীয় কর্মী সমর্থকরা প্রচার চালিয়ে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই প্রচার সভা কিংবা মিছিলে থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা সেই সময়কার বহু আন্দোলনের সাক্ষী পুরনো তৃণমূল কর্মী সমর্থকরা। দল আছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী, যে কোনো কারণেই হোক সেই সব পুরনো দলীয় কর্মীরা বসে গিয়েছেন, দলের বিভিন্ন কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। হুগলি চুঁচুড়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর তথা প্রাক্তন সিআইসি সদস্য, প্রাক্তন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি তার রাজনৈতিক ক্ষমতার পরিসরের কথা মাথায় রেখে সেই সমস্ত পুরনো দলীয় কর্মী সমর্থকদের সম্বর্ধনার আয়োজন করেছেন আগামী ১২ই জুলাই। একই সঙ্গে ওই মঞ্চ থেকে তিনি সতীর্থ পুরনো দলীয় কর্মীদের নিয়ে ২১শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ সভার প্রচারও করবেন। এলএনসিএল নিউজের প্রতিনিধির সঙ্গে আলোচনায় সেই সমস্ত সতীর্থ পুরনো দিনের দলীয় কর্মী সমর্থকদের কথাই জানালেন। কি বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, শুনুন। আমি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার তো গোটা টাউনকে মিটিং ডাকার ক্ষমতা নেই, তাই আমি ২৭ নম্বর ওয়ার্ডের ১২ তারিখে আমি একটা মিটিং রেখেছি। আমাদের দেয়াল লিখন থেকে আরম্ভ করে সব কিছু হয়েছে, এমনকি ব্যানার সবই করানো হয়েছে। আমরা ধর্মতলায় যাব শহীদ দিবস পালন করতে। মমতা ব্যানার্জি যেবার ডাক দিয়েছিলেন আমাদের দিদি, নো আইডেন্টি কার্ড নো ভোট, সেই সময় আন্দোলন করতে গিয়ে আমাদের ১৩ জন কর্মীকে শহীদ হতে হয়েছিল। কিন্তু ১৩ জনের রক্তে আজকে ভারতবর্ষে প্রতিটি রাজ্যে নো আইডেন্টি কার্ড নো ভোট যেটা বলেছিল, আইডেন্টি কার্ডে ভোট হয়, সেটা দিদির সাফল্য। তাই আমরা একটা কথা বলছি, এই দিনটা আমরা স্মরণ করার জন্যে আমরা সবাই যে যেখানে থাকি আমরা সবাই একত্রিত হয়ে ধর্মতলায় যাই। এইখানে প্রাক্তন যারা কর্মী ছিলেন, সেই সময় আমি যখন যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, অনেকে আজকে বাড়িতে বসে আছে অভিমান করে। অনেকে হয়তো আমার ব্যবহারে রুষ্ট হয়েছে, কি আমার উদ্যত বিধানসভার ক্যান্ডিডেটের উপর বিরক্ত হয়ে আজকে তারা পুরোপুরি দল থেকে সরে গেছে। মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন দিদি আমাদের যে সকলকে একত্রিত করতে। আমি তাই নতুন পদক্ষেপ নিয়েছি। পুরনো সেই আমলের যারা আজকে ঘরে ঢুকে বসে আছে বা মান অভিমান করে বসে আছে, তাদের আমরা একত্র করে রাস্তায় লড়াইয়ে নামাবো। তার কারণ হচ্ছে আমাদের এখানে লোকসভায় আমরা লোকসভার 7টা কেন্দ্রের মধ্যে চুঁচো বিধানসভায় আমরা হেরে গেছি ৮,৫০০ ভোটের বেশি। আজ যদি হেডকোয়ার্টারের এই সিটটা আমরা হেরে যাই, যাদের মান অভিমান ভুলে আমরা একত্রিত হয়ে মমতাদির হাতকে শক্ত করতে এখানে যে প্রার্থী হবে তাকেই আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো। অশোক রায়ের সঙ্গে কবিরুল হকের রিপোর্ট, এলএনসিএল নিউজ। গুরু পূর্ণিমা উপলক্ষে বলাগড়ের ডুমুরদহ উত্তম আশ্রমে গুরু পূজনে হুগলি জেলা বিজেপি নেতৃত্ব। গুরু পূর্ণিমা
হিন্দু সংস্কৃতিতে এক বিশেষ দিন, যেখানে শিশুরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে হুগলি জেলার বলাগড়ে ডুমুরদহে অবস্থিত উত্তম আশ্রমে এক বিশেষ গুরু পূজার আয়োজন করা হয়। এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ দলের একাধিক স্থানীয় নেতৃত্ব। দুপুরে বিজেপি নেতৃত্বরা আশ্রমে পৌঁছন এবং সেখানে পূজা অর্চনা ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন। পুজো শেষে আশ্রমের মহারাজকে উত্তরীয় ও মালা পরিয়ে সম্মান জানানো হয়। তাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন বিজেপি নেতারা। গুরু পূর্ণিমার তাৎপর্য ও গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের ঐতিহ্যকে সম্মান জানাতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে এবছর সারা দেশব্যাপী গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু পূজন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই হুগলি জেলার এই আয়োজনে বিজেপির নেতৃত্বরা সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠান চলাকালীন আশ্রম প্রাঙ্গণে এক ধর্মীয় ও আধ্যাত্মিক আবহে সৃষ্টি হয়। ভক্ত, শিষ্য, সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষণীয় ছিল। আশ্রম কর্তৃপক্ষ বিজেপি নেতৃত্বদের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের শুভেচ্ছা জানান। এই ধরনের অনুষ্ঠান সামাজিক ঐক্য, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করেছেন উপস্থিত নেতারা। বলাগড় ব্যুরো, LMCL নিউজ। রেলকর্মীরা পঞ্চায়েতের জমিতে এলে বুঝে নেবেন, এমনই হুমকি দিলেন চুঁচুড়ার বিধায়ক। পাল্টা বিজেপির। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেল উচ্ছেদ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেল উচ্ছেদ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, রেল জোর করে ভাঙতে এলে তাদের কর্মীরা রেলের জমিতেই থাকবেন, পঞ্চায়েতের জমিতে এলে তারা বুঝে নেবেন। রেল ইতিমধ্যেই 10ই জুলাইয়ের মধ্যে দোকান ও বসত ভিটে খালি করার নোটিশ দিয়েছে। 11 তারিখ ভাঙচুরের প্রস্তুতি। আর এই ভাঙচুরের প্রতিবাদে 3 দিন ধরে মিছিল ও বিক্ষোভ করছেন চুঁচুড়ার বিধায়ক। এদিন RPF ও রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ডেপুটেশনও দিলেন তিনি। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বিধায়কের উক্তি, কোন হরিদাস পাল প্রধানমন্ত্রী, এত প্রধানমন্ত্রী এলো কেউ ভাঙেনি। আরো কি বলছেন তিনি এ কথা উল্লেখ করে, শুনুন। স্বৈরাচারী সরকার কেন্দ্রের বিজেপি সরকার রেলে যারা 40 বছর 50 বছর ধরে ব্যবসা করছে তাদেরকে নোটিশ দিয়েছে 10 তারিখের মধ্যে ছেড়ে দিতে হবে এবং 11 তারিখে নাকি RPF দিয়ে ভাঙবে। রেলের জায়গার বাইরে তো RPF কেও চলতে হয়, তাহলে RPF এর লোকেরা রেলের জায়গায় চলবে, পঞ্চায়েতের জায়গায় চলবে না, মগের মূল্য নয়। RPF এ যারা চাকরি করবে তারা রেলের জায়গাতেই থাকবে, রেলের জায়গায় বাইরে গেলে আমরাও বুঝে নেব, রেল যদি বোঝে আমরাও বুঝবো। অতএব কোনো উচ্ছেদ পুনর্বাসন ছাড়া আমরা মানব না। আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু পুনর্বাসন দিয়ে ব্যবস্থা করুক। বাড়ির একটা ভাড়াতে থাকলে তাকে তোলা যায় না, আর 50 বছর ধরে এরা করে খাচ্ছে। জওহরলাল নেহরু থেকে আপ টু মনমোহন সিং কেউ এদের গায়ে হাত দেয়নি। কে হরিদাস পাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রেলমন্ত্রী, এদেরকে তুলে দেবে এত ক্ষমতা নাকি? রেলের উচ্ছেদ প্রসঙ্গে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, আইনের চোখে সবাই সমান। অবৈধ দখলদারি মদত দিয়ে শাসক দল রেল প্রকল্পে বাধা দিচ্ছে। তিনিও উন্নয়নের কথা বলে কি বলছেন শুনুন। বিধায়ক মশাইয়ের বোঝা উচিত ভারতবর্ষের সকল জায়গা ভারত সরকারের,
এমনকি আমরা যত জনগণ যারা যেখানেই থাকি সে সকল জায়গা ভারত সরকার যদি সরকারি কোনো কাজে লাগে সেটা ভারত সরকারকে দিয়ে দিতে হবে। বিধায়ক মশাই যেই জায়গায় থাকে প্রয়োজনে যদি সেই জায়গায় সরকারি কোনো কাজে লাগে তাহলে বিধায়ক মশাইকেও দিয়ে দিতে হবে। এটা বিধায়ক মশাইয়ের বোঝা উচিত। বিধায়ক মশাই হয়তো সংবিধান ঠিকঠাক মতো পড়েনি, যার কারণে এইসব ভুলভাল আওড়াচ্ছে। আজকে রেলের পক্ষ থেকে যেই জায়গায় নোটিশ দেওয়া হয়েছে ওই জায়গায় তো রেলের জায়গা, উন্নয়নের ক্ষেত্রে যদি এখন রেলের প্রয়োজন পড়ে সেই জায়গাটা তো রেলকে দিতে হবে। এতদিন ধরে বিধায়ক মশাই চুচড়ো বিধানসভায় রাজত্ব করেছেন, ওনার সরকার রাজ্যে ক্ষমতায় রয়েছে, বহু জায়গা রয়েছে যেগুলো কলকারখানা হওয়ার প্রয়োজন ছিল, কলকারখানা হয়নি, উন্নয়নের কাজে লাগতো, উন্নয়ন হয়নি, ঝাঁক জঙ্গলে পরিণত হয়ে রয়েছে। সেই সকল জায়গাগুলো রাজ্য সরকারের অধীনে রয়েছে, এখনও ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। তো সেই জায়গাগুলো এই মানুষগুলোকে এতদিন তো উনি চাইলেই পারতো নিয়ে গিয়ে বসতি স্থাপন করে দেওয়া। তারপরে ওনারা আবার ঢাক ঢোল পিটিয়ে বলে বাংলার আবাস যোজনা। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। মোবাইল আসক্তির হাত থেকে ছোট ছোট শিশুদের দূরে রাখতে হুগলির সোমরাবাজার এলাকায় 4 যুবকের অভিনব উদ্যোগ মাঠমুখী শৈশব। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ভদ্রেশ্বর বিঘাটি ময়দানে দ্য রাইটিং যুগলসের আয়োজনে রাইডারদের সমাবেশ হয়ে গেল। এদিন পতাকা ও লোগো উন্মোচন হয় এই সংগঠনের। ভদ্রেশ্বর দ্য রাইটিং যুগলসের জমকালো আয়োজন, বাইক প্রেমীদের মিলন মেলা, পতাকা ও লোগো উন্মোচন। বাইক শুধু এক টুকরো যন্ত্র নয়, এ এক ভালোবাসা, স্বাধীনতার রোমাঞ্চ আর জীবনের গতিময় প্রকাশ। ঠিক সেই অনুভবকে ঘিরেই গত 6 জুলাই 2025 রবিবার ভদ্রেশ্বর বিঘাটি মাঠে আয়োজিত হয়ে গেল এক অনন্য রাইডারদের সমাবেশ। অনুষ্ঠানটির আয়োজক ছিল হুগলির বৈদ্যবাটি এলাকার উদ্যমী বাইক রাইডার গ্রুপ দ্য রাইডিং যুগলস। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গ্রুপটির পতাকা ও লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন। এই উপলক্ষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের, যেখানে রাজ্যের বাইক প্রেমীরা একত্রিত হন আনন্দ ভাগ করে নিতে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে। উপস্থিত ছিলেন রাজ্যের বাইকিং দুনিয়ার পরিচিত মুখরা। এই অনুষ্ঠানটি বিশেষ করে তোলে উপস্থিতি অতিথিরা। এছাড়াও উপস্থিত ছিলেন রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা সদস্য শ্রীমতী
অপরাজিতা রায় সিনহা, যিনি পশ্চিমবঙ্গের রাইটিং কমিউনিটিতে অন্যতম প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারী। বরুণ দাসের রিপোর্ট, NMSL নিউজ। কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের স্ত্রী এবং গুণী মহিলাদের সম্বর্ধনা দেওয়া হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হাওড়ার ফরচুন ব্যাংকুয়েট হলে। সম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হাওড়ার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে কার্গিল যুদ্ধের নিহত সৈনিকদের স্ত্রী এবং গুণী মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এদিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে সহযোগিতা করে ভারতীয় সেনাবাহিনী। উদ্যোক্তারা জানায়, নারী শক্তিকে সম্মান এবং বিকাশের জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। আজকে আমরা এই প্রোগ্রামটা এটা করছি, হোস্ট করছি আমাদের ফরচুন পার্ক পঞ্চবটি মেম্বার ITC হোটেলস গ্রুপে। ইটস আ নারী শক্তি মুভমেন্ট ফ্রম সাকিয়াম ভাগে ফাউন্ডেশন। এটা ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়ান আর্মি। এর একটা প্রচণ্ড বড় ইম্প্যাক্ট আছে টু দ্য সোসাইটি। এখানে আমরা সব পিছিয়ে পড়া যেসব মানুষ আছেন, যাদের সাথে আমরা সবসময় কানেক্ট করতে চাই, বি এটা ডাউন সিনড্রোম, যেসব বাচ্চারা আছেন, কার্গিল ওয়ার হিরোজদের যারা উইডোজ আছেন, যারা ফ্যামিলির সাথে, আমাদের যারা বাচ্চাদের মধ্যে কিছু প্রফেশনাল মডেলসদেরকেও আমরা ইনভাইট করেছি। এবং ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইভেন্ট ফর আ সোশ্যাল কজ। আমরা এই ইভেন্টের মাধ্যমে আমরা জানাতে চাইছি সবাইকে যে সমাজের সবার সাথে আমরা কানেক্ট করতে চাইছি। সব স্পেশালি উইমেন এম্পাওয়ারমেন্টে আমরা মনে করি যে এই ইভেন্টের একটা বড় ইম্প্যাক্ট আছে। এবং আগামী দিনে আমরা চাইছি যে আরও স্বতঃস্ফূর্তভাবে, আরও বড়োভাবে, দিস হোটেল ইজ অ্যারাউন্ড 100 room প্রপার্টি অ্যালং উইথ বিগ ব্যাঙ্কোয়েটিং ফেসিলিটি। তো আমরা চাইছি যে আরও বড় করে আমরা সবাইকে ইনভাইট করতে চাই, আরও বড় করে আমরা এরকম সোশ্যাল কজের সাথে জুড়তে চাই। এবং ইটস আ প্রাউড মোমেন্ট ফর অল অফ আস। প্রথমবার বেঙ্গলে এরকম একটা এত বড় ইভেন্ট হচ্ছে এবং আমরা তার ভেন্যু পার্টনার অ্যালং উইথ দ্য প্রেসিডেন্ট অফ সাকিয়াম ভাগ্যা ইউনিভার্সিটি, সাকিয়াম ভাগ্যা আমাদের যিনি ফাউন্ডেশন আছেন। তো ওনার সাথে আমাদের একটাই রিকোয়েস্ট যে এটার মাধ্যমে আমরা এটাই জানাতে চাই যে উইমেন এম্পাওয়ারমেন্ট এবং আমরা সমাজের সাথে জুড়ে একসাথে আমরা এটাই মেসেজ দিতে চাই যে দ্যাট এভরিবডি ইজ টুগেদার এবং ইউনাইটেড ওয়েতে আমরা আরও এগিয়ে যেতে চাই। দেবকুমার দেবের রিপোর্ট, NMSL নিউজ। চন্দননগর হাসপাতালে মহাশ্বেতা দেবী ও ডক্টর অভিদত্ত মজুমদারের স্মরণে রক্তদান শিবির ও সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দননগর হাসপাতালে মহাশ্বেতা দেবী ও ডক্টর অভিদত্ত মজুমদারের স্মরণে রক্তদান শিবির ও সমাজসেবামূলক কর্মসূচি। চন্দননগর হাসপাতালে মানবিক ও সামাজিক উদ্যোগের সাক্ষী থাকলো শহরবাসী। সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হলো এক বিশেষ রক্তদান শিবির ও সমাজসেবামূলক অনুষ্ঠান। বিশিষ্ট সমাজকর্মী ও সাহিত্যিক মহাশ্বেতা দেবী এবং সমাজসেবায় নিবেদিত প্রাণ ডক্টর অভিদত্ত মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি নজর কাড়ে। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে 25 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদানের মূল লক্ষ্য ছিল থ্যালাসেমিয়া রোগীদের জন্য সারা বছর রক্ত সংরক্ষণ এবং চাহিদা অনুযায়ী মুমূর্ষু রোগীদের রক্ত সরবরাহ করা। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে চশমা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এই মহৎ উদ্যোগ ভবিষ্যতে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন সংগঠনের সদস্যরা। এদিনের এই সমাজসেবামূলক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, মেয়র পরিষদের সদস্য পার্থ দত্ত, হাসপাতাল সুপার ডক্টর সন্তু ঘোষ, নার্সিং সুপার এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অস্থায়ী ঠিকা ও হাসপাতাল শ্রমিকদের এই সংগঠন শুধু রক্তদানই নয়, সারা বছর ধরে থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্তদান, মুমূর্ষু রোগীদের বাড়ি পৌঁছে দেওয়া, অসুস্থ রোগীদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা সহ নানান সমাজ সেবামূলক কাজ করে থাকে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, শুনুন। আমরা এবছরও করেছে আমি হুগলি জেলার সভাপতি। তো আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের আমরা সদর হাসপাতাল হয়ে গেছি, চন্দ্রনগর মহকুমা হাসপাতাল আমার ভাইরা করেছি। তো এটা আমাদের যেহেতু আমরা এই হাসপাতালের কাজের সঙ্গে যুক্ত, আমরা দেখেছি মুমূর্ষ রোগীর সেই যে আর্তনাদ, রক্ত না পাওয়ার এবং বিশেষ করে থ্যালাসেমিয়া, এই জায়গা থেকে আমাদের সংগঠনের মুখ্য উপদেষ্টা বললেন মাননীয় বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট জায়গা আছেন, মহাশ্বেতা দেবী আমাদের এই সংগঠনের মধ্যে ছিলেন। তো এনারা আমাদের শিখিয়েছিল যে মানুষের জন্য কিছু করতে হবে। আর আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা কথা দিয়েছিলাম যে আমাদের যত কষ্টই হোক আমরা মানুষের সেবা বজায় রেখে যাতে মানবিক কাজগুলো আমরা করতে পারি, তার মধ্যে এটা একটা আমাদের প্রথম অঙ্গ।
ওরা করে যাচ্ছে গ্রীষ্মকালীন রক্ত সংকটে রাজ্যের বিভিন্ন হসপিটালে চন্দননগর চিত্র এরা তো করে যাচ্ছেই ধারাবাহিকভাবে। আরামবাগ যাই হোক এগুলো আছে, তাছাড়াও আরও অনেক কাজ আছে। শিশু দিবসে শিশুদের কিছু না কিছু দেয় ওরা, আজকের বাচ্চাদের ব্যাগ দিল, চশমা দিল, এই নানাবিধ কাজ ওরা যখন মিনিমাম ওয়েজ পায়নি সেই সময় থেকে করছে, আজও করে। এটা অন্য একটা বোধ, এই দিতে হবে, করতে হবে, নিজেদের দাবি আদায় হয়েছে, আরও হবে, যারা আছে। এই যে মন প্রাণে মানুষের কথা ভাবা, মানুষের জন্য করা, সমাজ মনস্ক এই যে চিন্তা, সব কিছুর ঊর্ধ্বে উঠে ওরা করছে। ধর্ম বর্ণ এই জন্য আমরাও গর্বিত। আমি নিজে করতে পেরেছি, আমি গর্বিত জেনে কাজ করে। আরও অনেক কত বলবো, ওরা অনেক রকমের কাজ করে। ওরা রোগীদেরকে বিপদের সময় বাড়ি পাঠানোর ব্যবস্থা কখনো কোনো করে নিজেদের পয়সা। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। সোমরাবাজারে 4 যুবকের উদ্যোগে মাঠমুখী হচ্ছে শিশুরা। মোবাইল আসক্তির বিরুদ্ধে এবং মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক দিশা বলে জানা যায়। সোমরাবাজারে 4 যুবকের উদ্যোগে মাঠমুখী হচ্ছে ছোট ছোট শিশুরা। মোবাইল আসক্তির বিরুদ্ধে এক প্রশংসনীয় পদক্ষেপ। এলাকায় খেলার মাঠ থাকলেও তাতে খেলার জন্য ছেলে মেয়ে নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি শিশুকে কখনো সখনো চোখে পড়ে মাঠে দৌড়তে বা খেলতে। বর্তমান প্রজন্মের শিশুরা পড়াশোনার চাপ আর মোবাইল আসক্তিতে ডুবে আছে, ভুলে গিয়েছে খেলাধুলা। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে, স্বাস্থ্যই সম্পদ, এটাও ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। বর্তমান সময় যখন ছোট ছোট ছেলেমেয়েরা মোবাইল ও ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তখন হুগলির বলাগড় ব্লকের সোমরাবাজারে এক অভিনব উদ্যোগ নিয়েছে 4 যুবক, ভাস্কর হালদার, শ্যামাশিস রায়, প্রকাশ দত্ত ও বীরু নায়েক। তাদের উদ্যোগে সপ্তাহে 3 দিন সোমরা দুর্গাচরণ হাই স্কুলের মাঠে চলছে নিয়মিত ফুটবল প্রশিক্ষণ শিবির। বাইরের প্রশিক্ষক নবকুমার ছেত্রী ও শিবম পালের তত্ত্বাবধানে 15 বছর বয়স পর্যন্ত এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা এখানে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে। বর্তমানে অংশগ্রহণকারী সংখ্যা 31 জন। নিজেদের দৈনন্দিন কাজকর্ম সামলে এই 4 যুবক যে নিষ্ঠা ও উদ্যম নিয়ে এই কর্মসূচি চালাচ্ছেন তা সত্যি প্রশংসনীয়। এলাকার মানুষজন তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। শুধু খেলাধুলা নয়, এই উদ্যোগ ছোট ছোট ছেলেমেয়েদের মানসিক ও শারীরিক বিকাশে একটি ইতিবাচক দিশা দেখাচ্ছে, যা ভবিষ্যতে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে এক খুদে ফুটবলার দীপ দাস কি জানাচ্ছেন শুনুন। অন্যদিকে ফুটবল কোচিং এর অন্যতম উদ্যোক্তা ভাস্কর হালদার ও কোচ নবকুমার ছেত্রী কি বলছেন শুনুন। মোবাইল খেলা করিস? মোবাইল তার বদলে মাঠে খেলতে আসছিস, তাই তো? কিসে পড়াশোনা করিস? পড়ে পড়িস। কোথায় বাড়ি তোর? আমার এই তো করলাই। ফুটবলকে কেন ভালোবাসলি? আরো তো অনেক খেলা রয়েছে। আমি আগে যেখানে ফুটবল শিখতে ওখানে শেখাতো, এর জন্য আমার ফুটবলটা শেখাছিল, তার জন্য বাবা দিয়েছে। এখানে কতদিন প্র্যাকটিস হয়? এখানে 6 মাস। 6 মাস ধরে চলছে। কদিন আসিস এখানে? সপ্তাহে 3 দিন। আজকে রয়েছি বৃষ্টির মধ্যে, তাই তো? সারা গায়ে কাদা মেখে রয়েছিস, বাড়ি গিয়ে বকবে না তো? আমার নবদ্বীপে বাড়ি। আমি এখানে গত 6 মাস ধরে আমি নবকুমার ছেত্রী এবং আর একজন কোচ আছে শিবম পাল, দুজন মিলে বাচ্চাদের প্রশিক্ষণ দিই। এখানকার ছেলেমেয়েরা আমি গত 6 মাসে যেটা বুঝেছি, তাতে করে এখানকার ছেলেমেয়েরা খুবই ফুটবলে উৎসাহ এবং এখানকার ম্যানেজমেন্ট দাদারা খুব ভালো। প্রত্যেকটা মানে ফুটবলের যেটা ইকুইপমেন্ট লাগে অবশ্যই এখানে অনেক প্রতিভা আছে। আগামী দিনে এরা ঠিকমতো প্র্যাকটিস করলে অনেক উঁচু জায়গায় যেতে পারবে। এটা আমরা চিন্তাভাবনাটা অনেক দিনেরই ছিল। এটা মেনলি প্রথম বিরুদা আছে, ও আরপিএফে চাকরি করে, শ্যামাশিস আছে, ওরা আলোচনা করেছিল, তারপর আমাদেরকে প্রকাশকে জানাই। আমরা এটা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলাম যে সোমরা হাই স্কুলে মাঠটা অনেক বড় মাঠ, খেলাধুলার একটা উপযুক্ত পরিবেশ, মাঠটা ফাঁকা থাকতো। আমরা চিন্তাভাবনা করেছিলাম যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের যদি মাঠে আনা যায়, এটা চিন্তাভাবনা করেছিলাম অনেক দিন আগে থেকেই। তার শুরুয়াত হচ্ছিল ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, আমাদের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল। এটা 6 মাস এখন চলছে। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। এখনকার মতো এলএমসি নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।